আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। চিকিৎসার অভাবে ধুঁকছে জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ মগবাজারে মোহাম্মদ মার্শাল। শরীরে তাজা গুলি নিয়ে অনিশ্চিত জীবন বয়ে বেড়াচ্ছে সে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর বন্ধ আয়ের পথ। অর্থের অভাবে রিকশা চালক বাবার পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন এআর বাদল। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটে। জুলাই আন্দোলনে প্রতিবাদ প্রতিরোধে অগ্নিগর্ভ হয় রাজধানী সহ সারা দেশ। 20 জুলাই রাজধানীর কারওয়ানবাজার এলাকায় গুলিবিদ্ধ হয় মোহাম্মদ মার্শাল। ছররা গুলি সহ মোট 12টি গুলি লাগে তার শরীরে। রাবার বুলেট লাগছে আর একটা লাগছে, তারপরে এটা বাইর করছে রডের মতো, এটা বাইর করছে আর এগুলো বাইর করে নেই। ব্যথা করে যে কাম বাড়ি কাম করতে পারি না। লেখাপড়ার পাশাপাশি চাকরি করে সংসারে সাহায্য করত মার্শাল, কিন্তু আহত হওয়ার পর চাকরি চলে যাওয়ায় আর্থিক সংকটে পড়ে পরিবার। রিকশা চালক বাবার পক্ষে মার্শালের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এখন চিকিৎসা চলে না। আমার ছেলের লেখাপড়া সরকারি চাকরি বাকরি পা এটা লাগে আমি ডক্টর ইউনূসের কাছে আমি আনামত করলাম। গুলি খেয়ে তা হতো সরকারের কাছে তো সহযোগিতা পাইলাম না। এই জন্য এতবার ছবি টবি তুললা নিল, হ্যাঁ কোনো সহযোগিতা পাইলাম না। অন্ত আমার ছেলে কোনো চিকিৎসা চালাইতে পারি না। গরিব মানুষ বাসা বাড়ি কাজ করিয়া খাই। সুস্থ হয়ে আবারও লেখাপড়ায় ফিরতে চায় মার্শাল, কিন্তু সেটি এখন তার কাছে স্বপ্ন। মাথায় দুটা লাগছে, মাথায় মাঝে মধ্যে ব্যথা করে। আমি অসুস্থ থাকেন কারণে কাম করতে পারিনি, তাই পরে গেছি আরে তোমার চাকরি নাই। তারপরে আমি টাকা পয়সা চাইছি, কোনো কিছু নাই, তোমার চাকরি নাই, তুমি যাওগা। মার্শালের মতো জুলাই বিপ্লবে আহতরা চিকিৎসার অভাবে ধুঁকলে বিবেকের কাছে কি জবাব দেবে সরকার ও সমাজের বিত্তবানরা? এআর বাদল, আরটিভি, ঢাকা। রমজানের সবজির দামে স্বস্তি থাকলেও সরবরাহ সংকটের অজুহাতে বিক্রি হচ্ছে বাড়তি দামে। বাজারে গ্রীষ্মকালীন সবজি নতুন আসায় দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। কেজিতে 20 টাকা কমেছে মুরগির দাম। তবে পহেলা বৈশাখ ঘিরে চড়া ইলিশের বাজার। সহনীয় পর্যায়ে রয়েছে আলু, পেঁয়াজ ও ডিমের দাম। আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, আর দেশি পেঁয়াজের দর 40 থেকে 45 টাকা। রোজার মতো বাজারে পণ্যের সরবরাহ দাম সহনীয় রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, বাজারে কোন কোন পণ্যের দাম বেড়েছে এবং সরবরাহের কোনো ঘাটতি আছে কিনা জানাবেন। জানেন যে আজ সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনে কিন্তু কারওয়ান বাজারে ক্রেতাদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যায়। যদিও সকাল থেকে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু এই মুহূর্তে ক্রেতাদের উপস্থিতি বেশ চোখে পড়ছে। বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আর সপ্তাহের ব্যবধানে কিন্তু সবজির দাম কিছুটা বেড়েছে, এমন তথ্য আমরা পেয়েছি। একই সাথে কিন্তু মুরগি এবং গরুর মাংসের দাম কিন্তু কিছুটা কমেছে এমনটি জানিয়েছে। যদিও চালের দাম গত সপ্তাহের সাথে একই স্থিতিশীল অবস্থায় রয়েছে, তারপরও কিন্তু ক্রেতাদের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে, আমরা এমনটি জেনেছি। মুরগির দাম কিন্তু কেজিতে প্রায় 20 টাকা কমেছে, ব্রয়লার মুরগির দাম আমরা কিন্তু এই তথ্য পেয়েছি। গরুর মাংসের দামও প্রায় 50 টাকা কিন্তু কমেছে। আর সবজির দাম যে বাড়তি, এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ায় কিন্তু বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে, আর এজন্যই দাম বেড়েছে। যদিও গ্রীষ্মকালীন কিছু সবজি বাজারে এসেছে, তবে পাইকারিতে কিন্তু সেগুলোর দাম বাড়তি থাকার কারণে এর প্রভাব কিন্তু আসলে খুচরা বাজারে পড়েছে। এদিকে জানিয়ে রাখি আপনাকে যে যেহেতু পহেলা বৈশাখ সামনে, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু ইলিশের দাম বেশ বেড়ে গিয়েছে। যদিও এর কারণ হিসেবে আসলে বিক্রেতারা জানাচ্ছেন যে জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে। একই সাথে এই পহেলা বৈশাখের বাড়তি চাহিদা যোগ হয় কিন্তু ইলিশের দাম বেড়ে গিয়েছে। এটা নিয়ে আসলে ক্রেতাদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে, তারা এটা নিয়ে আলাপ আলোচনা করছে। একই সাথে জানিয়ে রাখি পেঁয়াজ, আলু এবং ডিমের দাম কিন্তু অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে, এবং বিক্রেতারা বলছে যে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সবজির দাম বাড়লেও কিন্তু পেঁয়াজ, আলু এবং ডিমের দামে আসলে ক্রেতাদের মধ্যে কিছুটা
স্বস্তি লক্ষ্য করা গেছে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঝিঙা 100 টাকা থেকে 110 টাকা, করলা 80 থেকে 100 টাকা এবং পটল 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। আসলে আমরা কিন্তু ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু তাদের তথ্য দিয়েছে এবং তারা বলেছে যে বাজারের যে এই অবস্থা এটাকে আরো সহনীয় করতে কিন্তু সরকারের সঠিক মনিটরিং তারা আশা করছে। বিশেষ করে চালের দাম নিয়ে এক ধরনের অস্বস্তি কিন্তু ক্রেতাদের মধ্যে রয়েছে, যদিও গত সপ্তাহের সাথে এই সপ্তাহে চালের দাম তেমনটি বাড়েনি, যদিও চাল অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটি জিনিস, তো এইটার দাম নিয়ে আসলে আমরা ক্রেতাদের মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করেছি। সবজির দাম নিয়েও ক্রেতাদের মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যদিও আপনি জানেন যে রমজান মাস জুড়েই আসলে ক্রেতাদের মধ্যে অনেকটা স্বস্তি ছিল সবজির দাম নিয়ে, তো এখন কিছুটা বেড়ে যাওয়ায় এর প্রভাব কিন্তু তাদের আসলে ক্রয়ের মধ্যে পড়েছে এবং ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু এর প্রভাবটা অনেকটা পড়েছে এবং ক্রেতাদের আশা যে খুব শীঘ্রই আসলে বাজার একটি সঠিক তদারকির মাধ্যমে সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন ক্রেতারা। তো এই ছিল মিতু আমার কাছে আসলে কাউরান বাজারের এই মুহূর্তের সর্বশেষ তথ্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 4 মাস ধরে বন্ধ রয়েছে মোহনগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ রুটের লোকাল ট্রেন চলাচল। এতে যাত্রীরা সড়ক পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। অতিরিক্ত সময় ব্যয় হওয়ার পাশাপাশি বাড়তি অর্থ গুনতে হচ্ছে তাদের। রেলের ইঞ্জিন সমস্যার সমাধান হলে পুনরায় ট্রেন চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নেত্রকোনা প্রতিনিধি মুখলেসুর রহমান খানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। গত ডিসেম্বর থেকে বন্ধ আছে মোহনগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহের ৬৮.৫ কিলোমিটার রোডে চলাচলকারী লোকাল ট্রেন। অথচ দিনে 4 বার আসা যাওয়ায় নেত্রকোনার 10 উপজেলা ও সুনামগঞ্জের কিছু অঞ্চলের প্রায় 2 থেকে 3 হাজার মানুষ প্রতিদিন এই ট্রেনে যাতায়াত করতেন। তবে ট্রেন বন্ধ থাকায় যাত্রীর চাপ বেড়েছে আন্তনগর ট্রেনগুলোতে। অতিরিক্ত যাত্রীর চাপে বিঘ্নিত হচ্ছে সেবার মান। অনেকেই বাড়তি ভাড়া দিয়ে সড়ক পথে যাতায়াত করছেন। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ। লোকাল ট্রেন না থাকার কারণে শুধু আমরা না, মানে মোহনগঞ্জবাসী থেকে শুরু করে নেত্রকোনা ময়মনসিংহ সব শুরু করে ওদের ভীষণ সমস্যা। হাওড় অঞ্চলে মানুষ এখান থেকে ময়মনসিংহ যায়, নেত্রকোনা যায়, ঢাকা যায়, হ্যাঁ, কিন্তু এই লোকাল ট্রেনটা না থাকাতে এইসব অঞ্চলের লোকজন বিরাট একটা ভোগান্তিতে পড়ে আছে। 9টায় একটা ট্রেন ছিল, বিকাল 5টায় একটা ট্রেন ছিল। এই ট্রেনটা দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকাতে আমাদের এলাকার মানুষের অনেক কষ্ট হচ্ছে। মোহনগঞ্জবাসী এবং সুনামগঞ্জবাসী আমাদের পানের দাবি মোহনগঞ্জ লোকাল ট্রেন দেওয়ার জন্য। ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন দুটো বন্ধ আছে। তবে ইঞ্জিন মেরামতের পর ট্রেন চালুর কথা বললেও কবে নাগাদ ঠিক হবে তা জানাতে পারেননি রেলওয়ের এই কর্মকর্তা। ইঞ্জিন রিপেয়ারিং আছে, এটা রিপেয়ারিং হলেই আবার পুনরায় চালু হবে আমি আশা করতেছি। এটা এখনো কর্তৃপক্ষ ওইভাবে কিছু বলে নাই, পাওয়া সাপেক্ষে বলছে তারা আবার রিপ্লেস করবে আর কি। যাত্রী দুর্ভোগ নিরসনে দ্রুত ট্রেন চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। নাদিরা সুলতানা, RTV। রাফা ও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে র্যালি করেছে বিএনপি। র্যালিটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কারণ বাজারে গিয়ে শেষ হয়। র্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনিকে নিধনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্র থেকে মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজিত র্যালিতে অংশ নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। নৃশংস অত্যাচারী ইসরায়েল সরকার এবং যার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। সরকারের মনোভাগ্য ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশে অনেক বুদ্ধিমানদের কাছে সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন? স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফিলিস্তিনিদের অত্যাচারের মধ্য দিয়ে মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। ওরা ধীরে ধীরে সারা বিশ্বে মুসলমান
ইসলামকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতাম, যদি মুসলিম বিশ্ব আজকে শুধুমাত্র বাচ্চাগুলোর মাধ্যমে ঐক্যবদ্ধ না হতো, যদি মুসলিম বিশ্ব কার্যকরভাবে ঐক্যবদ্ধ হতো, তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারতো না। সমাবেশ শেষে শুরু হয় প্রতিবাদ ও সংহতি র্যালি। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও ফিলিস্তিনি পতাকা হাতে এতে অংশ নেন হাজারো মানুষ। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড় দিয়ে শান্তিনগর, মালিবাগ ও মৌচাকের দিকে অগ্রসর হয়। স্লোগানে স্লোগানে গণহত্যার প্রতিবাদ ও নিন্দা জানান অংশগ্রহণকারীরা। মিছিলটি মৌচাক পেরিয়ে মগবাজার ও বাংলা মোটর হয়ে কাউরান বাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। খান আলামিন, RTV, ঢাকা। ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাওয়ার খরা মৌসুমেও সেচ সংকট আর প্রকট হয়ে উঠেছে রাজশাহীর সরমংলা ও চাঁপাইনবাবগঞ্জের নাচলে। এতে বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ব্যাহত হচ্ছিল বোরো আবাদ। এমন অবস্থায় ৮ থেকে ১০ কিলোমিটার দূর থেকে নদীর পানি এনে বোরো চাষের জমিতে সেচের ব্যবস্থা করে দেয় অন্তর্বর্তী সরকারের সেচ পরিচালনাকারী প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BNDA। রাজশাহী থেকে আমির ফয়সালের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। একদিকে তাপমাত্রা বেশি, অন্যদিকে বৃষ্টি হচ্ছে না, ফলে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের ৮টি উপজেলায় ভূগর্ভস্থ পানির সংকট দেখা দিয়েছে। তার মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমঙ্গলা ও চাঁপাইনবাবগঞ্জের নাচলে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষকরা বোরো চাষের জন্য পানি পাচ্ছিলেন না। এ অবস্থায় কোনো কোনো এলাকায় বোরো ধান চাষের আশা ছেড়ে দিয়েছিলেন বোরো চাষিরা। এই পরিস্থিতি মোকাবেলায় তাদের পানির ব্যবস্থা করে দিয়েছে BMDA। গোদাগাড়িতে পদ্মা নদী থেকে সরমঙ্গলা ও নাচলের চন্দনা মৌজা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদী থেকে মাটির নিচ দিয়ে পাইপলাইনের মাধ্যমে পানি এনে খালে ফেলেন। এরপর সৌরবিদ্যুতের পাম্পের মাধ্যমে সেচের ব্যবস্থা করা হয় জমিতে। ওয়াটার লেভেল দূরে যাওয়ার কারণে এটা এখন সরকার নদী থেকে ব্যবস্থা করেছে পানির। নদী থেকে পানিটা আসছে, পানিটা আসার পর এখন কৃষক আমরা এখন উপকারী। আমাদের এলাকাতে হচ্ছে 29, জিরা, মন্তাজ, এই ধান তিনটাই হচ্ছে এখন ভালো। আর 29 ধানটা ফলছে ভালো। এই মহানন্দা নদী থেকে আসছে আপনার পার হাউস, এই খাড়ি থেকে আপনার পানি উঠাচ্ছে আপনার সোলার দিয়ে। সোলারে পানিটা দেওয়ার কারণে খরচ কম হচ্ছে। আশেপাশে নদীর ভূপরিস্থ পানি মাটির নিচ দিয়ে পাইপের মাধ্যমে এনে যে এলাকাগুলোতে পানির স্বল্পতা রয়েছে সেখানে দেয়ায় ফসল ভালো হচ্ছে বলে জানিয়েছেন BMDA-র এই কর্মকর্তা। মহানন্দা থেকে, পদ্মা থেকে, পুনর্ভবা থেকে, মেজর এই 3টা নদী থেকে আমরা সাধ্য মতো সারফেস ওয়াটার নিয়ে এসে ওই গ্রাউন্ড ওয়াটারের যেখানে আমার প্রবলেম আছে, যেখানে আমি কিছু জায়গায় আছে কোনো ফসলই করতে পারি না, গ্রাউন্ড ওয়াটার অ্যাভেলেবল না, অনেকগুলো ফন্টুন দিয়ে আমরা সারফেস ওয়াটার পানি নিয়ে আসার চেষ্টা করছি। BMDA-র এই পদ্ধতি প্রায় 96,534 হেক্টর জমির বোরো সেচের পানির অভাব পূরণ করছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। এশিয়ার অন্যতম মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর চট্টগ্রামের ফটিকছড়ি অংশের 30 কিলোমিটার পানিশূন্য হয়ে পরিণত হয়েছে মরা খালে। ফলে হুমকির মুখে পড়েছে নদীপাড়ের জীববৈচিত্র্য। অন্যদিকে সেচের পানি না পেয়ে ক্ষতির আশঙ্কায় পড়েছে নদীপাড়ের বাসিন্দারা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। মাটি ফেটে চৌচির, এমন দৃশ্য হালদা নদীর তলদেশের। ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট থেকে নারায়ণহাট পর্যন্ত হালদার প্রায় 30 কিলোমিটারে জেগেছে ছোট বড় অসংখ্য চর। ফটিকছড়ি উপজেলা কৃষি অফিসের তথ্যমতে অঞ্চলটির প্রায় 40,000 কৃষকের জীবন জীবিকা অনেকাংশে নির্ভর করে হালদার পানির উপর। হালদার অনেক জায়গা শুকিয়ে গেছে, এখানে ন্যাচারাল পানি না আসা পর্যন্ত সেখানে পানির প্রবাহ দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। হাজার হাজার কানি জবিন বা মরিচ, ফদিকাত এগুলা তো সব মারা যাচ্ছে পানির অভাবে। এখন বহুত কষ্ট পাচ্ছি, পানি কমে যাওয়া 30 কিলোমিটার হালদা পাড়ের প্রায় 1,300 হেক্টর জমির ফসল উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে পর্যাপ্ত সেচের পানির অভাবে। তবে চাষের চাইতে আগে নদী বাঁচানো জরুরি বলছেন গবেষকরা। আমাদের যে মৎস্য প্রজনন ঐতিহ্য, যেটা বছরে প্রায় 800 কোটি টাকা আমাদের জাতীয় অর্থনীতিতে কন্ট্রিবিউট করে এবং আমাদের একটা ন্যাশনাল হেরিটেজ, সেটা বড় নাকি
আমার প্রায় 400-500 একর জমির সেই ধানের মূল্য বড়। এখানে আমরা রাবার ড্যাম ছাড়াও আমরা বিকল্পভাবেও কিন্তু আমরা কৃষিকাজ এখানে করাতে পারি। কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের হেরিটেজও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক সেইভাবে আমাদেরকে আসলে ইন্টিগ্রেটেডলি সিদ্ধান্ত নিতে হবে। ফটিকছড়ির রাবার ড্যাম অবাধে বালু উত্তোলন সহ নানা কারণে পানিশূন্য হয়ে পড়ছে হালদা। অবিলম্বে নদীটির প্রাণ ফেরানোর দাবি বিশেষজ্ঞদের। মূলত এই রাবার ড্যাম পারপাস সার্ভ করছে বেশ কয়েকটা কর্পোরেট কোম্পানি, বিশেষ করে চা বাগান। এই চা বাগানের পানির জন্য মূলত রাবার ড্যামটা দেওয়া হয়েছে। স্থানীয় কৃষক এবং কর্পোরেট হাউসগুলোর মধ্যে একটা সংঘাতপূর্ণ অবস্থা, পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। সব বাধা দূর করে দ্রুত হালদায় পানির প্রবাহ বাড়ানোর দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। সিলেটে রাতভর প্রচুর বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। সকাল পর্যন্ত বৃষ্টি হয়, এরপর থেকে জনমনে স্বস্তি এসেছে। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দিনাজপুরের হিলিতে হালকা গুটিগুটি বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্তই বৃষ্টি হয়। গত 24 ঘন্টায় হিলি সহ দিনাজপুরে 1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া 6 ঘন্টার পূর্বাভাসে তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এছাড়া 24 ঘন্টায় রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বঙ্গোপসাগরে বরগুনার 4টি ট্রলারে ডাকাতি হয়েছে। সময় ডাকাতরা 7 জেলেকে মারধর ও একজনকে গুলি করে আহত করে। গেল রাত 11টার দিকে বঙ্গোপসাগরে ভোলার ঢালচর ও হাতিয়ার মধ্যবর্তী স্থানে ঘটনা ঘটে। এ সময় 4টি ট্রলারে থাকা প্রায় 20 লাখ টাকার মাছ, নগদ 50,000 টাকা ও জেলেদের 30টি মোবাইল ফোন নিয়ে যায় জলদস্যুরা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই টাইমে অতর্কিত আক্রমণ করে 4টি বোটে 11 থেকে 13 জন প্রাথমিক চিকিৎসা নিছে এবং কেউ এখানে হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো ইনজুরি নাই। এই লাইট মারতে যাইয়ে আর মধ্যে বোট কওড়া বেতালে বোট জাল কাটতে দে, জালে কোপ দিতে গেছে আর মধ্যে বোট ভিড়াই দিয়েছে, ভিড়াই দিয়ে তো পিডেন আরম্ভ। একটা গুলি করছে, আরে রাবার বুলেট গুলি করার পর সে উপরেই পড়ছে আমার সামনে, পিডাইছে কতক্ষণ আমার পিডে পরে মাছের খন্দায় নামাইয়া কয় মাছটা সব উড়াই দিছি। পরে আমাদের ওই বোটে থুইয়া পরে হ্যাঁ আমাকে বোট নিয়ে চলে গেছে। টিকটক করে টাকার লোভে সন্তানদের ওপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগ রিবা বা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে। ওই মামলায় পুলিশ সাভার থেকে তাকে গ্রেপ্তার করেছে, পরে তাকে আশুলিয়া থানায় নেওয়া হয়েছে। গতকাল মামলাটি দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।